হিজ পলিস অফ হিজ সেকেন্ড সিজনে স্বাগতম। আজকে আমরা কথা বলতেছি জাস্টিস নিয়ে। জাস্টিস অনেক ধরনের হয়। আমরা সাধারণত জাস্টিস বলতে মনে করি যে কাউকে খুন করা হইলো তার ন্যায় বিচার পাওয়া, বিষয়টাই জাস্টিস। কিন্তু এই যে এই বইটা আমার হাতে, দি আইডিয়া অফ জাস্টিস, অমর্ত্য সেনের লেখা, এই বইয়ের ভিতরে এবং এই পলিটিক্যাল ইকোনমিক ট্র্যাডিশনের ভিতরে জাস্টিসকে একটা অন্য ধরনের জাস্টিস বোঝানো হচ্ছে, যেটা শুধুমাত্র মানে অপরাধের বিচার সংক্রান্ত জাস্টিস না, বরঞ্চ সমাজের যে সম্পদ, সেই সম্পদের বন্টন কেমন হবে সেইটা সংক্রান্ত জাস্টিস নিয়ে আলাপ করা হচ্ছে এই বইয়ে, এবং এই বইয়ের সাথে রিলেটেড আরও বেশ কিছু বইয়ে। সেগুলো নিয়ে আছে কথা বলবো। এই জাস্টিস ধারণাটা হচ্ছে, বলা যায় যে বন্টনমূলক ন্যায্যতা বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। সমাজে কার কাছে কত টাকা থাকা উচিত, কার কাছে কত সম্পদ থাকা উচিত, আমরা কি বৈষম্যকে মেনে নেব কিনা, নাকি আমরা সকল বৈষম্যকে লোপ করে দিতে চাই। বৈষম্য যদি আমাদের মেনে নিতেই হয় যে আচ্ছা সবাই হয়তো সবকিছু সমান পারবে না, সবকিছু সমান সম্পদ পাবে না, তাহলে আসলে কতটুকু বৈষম্যকে আমরা মেনে নেব এবং কোন শর্তাধীনভাবে কোন বৈষম্যটিকে আমরা কোনোভাবে মেনে নেব। তো প্রথম কথা হচ্ছে যে অধিকাংশ রাজনৈতিক অর্থনীতিবিদই কিন্তু সব ধরনের সাম্যের কথা বলেন না, কেননা আপনি কখনোই ঠিক নিশ্চিত করতে পারবেন না যে সবাই সব ক্ষেত্রে সমান কিছু পাবে। যারা একেবারে স্ট্রিক্টেস্টভাবে মার্কসিস্ট, তারা হয়তো বলতে পারে যে সকলের ক্ষেত্রে ইকুয়ালিটি অফ আউটকামসের ব্যবস্থা করা হবে, মানে যার যা কিছু থাক না কেন, যার যেরকম সক্ষমতা থাক না কেন, সে কিন্তু যে আউটকাম, তার যে মোট সম্পদের ফাইনাল পরিমাণ, সেটা সমান হবে, তারা এটা চান। কিন্তু অন্যদিকে বলা হচ্ছে যে সবার সমান আউটকাম হোক না হোক, সবাইকে সমান সুযোগ দিতে হবে। এটাকে বলা হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটিস। তো ইকুয়ালিটি অফ অপরচুনিটিস, ইকুয়ালিটি অফ আউটকাম, দুটো বিষয় কিন্তু আলাদা। ইকুয়ালিটি অফ আউটকাম সম্ভব না হলেও ইকুয়ালিটি অফ অপরচুনিটিকে হয়তো আমাদের সম্ভব করে তোলা উচিত। তো যাই হোক, আমি বন্টনমূলক যে জাস্টিস, বন্টনমূলক ন্যায্যতা, সেই বিষয়টিতে তিনজন প্রধান দার্শনিকের কথা আপনাদের কাছে বলতে চাই। তারা হচ্ছেন এক জন রলস, একজন হচ্ছে রবার্ট নোজিক, আর একজন হচ্ছে এই যে এই বইটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই বইয়ের লেখক, সেই অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার ব্যাপারেও আমরা কথা বলবো। তো প্রথমে আসি জন রলসের ক্ষেত্রে, কারণ জন রলসের যে কাজ, জাস্টিস নিয়ে তার যে কাজ, এটি কিন্তু একটা পাথ ব্রেকিং কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হিসেবে এখনও বিবেচিত হয়। তো তিনি বললেন যে আমি কিভাবে ঠিক করবো যে আমার সমাজে বন্টন কীরকম হবে। তো তিনি একটা থট এক্সপেরিমেন্টের কথা আমাদেরকে বললেন, যে আমরা যদি নির্দিষ্ট এক ধরনের চিন্তা থেকে এক্সপেরিমেন্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কীরকম বন্টন সমাজে থাকা উচিত। তো তিনি এটার নাম দিলেন দ্য ভেইল অফ ইগনোরেন্স থট এক্সপেরিমেন্ট। ভেইল অফ ইগনোরেন্সটা কি? ভেইল মানে হচ্ছে পর্দা, ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞানতা। তাহলে ভেইল অফ ইগনোরেন্স বলতেছে যে যদি আপনি চিন্তা করেন যে আপনি একটা অজ্ঞানতার পর্দার পিছনে, এবং আপনি জানেন না যে আপনার পর্দার সামনে যারা রয়েছে তাদের হচ্ছে পরিচয় কি, লিঙ্গ কি, বর্ণ কি, অর্থনৈতিক শ্রেণী কি, কোনো কিছুই আপনি জানেন না, তাহলে আপনি কি সিদ্ধান্ত নিতেন যে কার কাছে কীরকম বন্টন থাকা উচিত? আবার অপরদিকে তিনি আরও বলছেন যে আরও একটা থট এক্সপেরিমেন্টের কথা বলেন, যেটাকে বলা হয় অরিজিনাল পজিশন। অরিজিনাল পজিশন হচ্ছে, ধরেন আপনি সৃষ্টির আগে চলে গেছেন, মানে আপনার সৃষ্টি এখনো হয় না, পৃথিবী এখনো আছে। তো সেই জায়গায় আপনি জানেন না যে আপনি কোন দেশে জন্মাবেন, কোন শ্রেণীতে জন্মাবেন, কোন বর্ণে জন্মাবেন, কোন লিঙ্গে জন্মাবেন, আপনি জানেন না। তো সেই জায়গা থেকে যদি আপনি ভাবতেন যে বন্টনটা কীরকম হওয়া উচিত, তাহলে আপনি কি ভাবতেন? বা ভেইল অফ ইগনোরেন্সের পিছনে থেকে যদি আপনি ভাবতেন যে আমি জানি না যে কার কি ধর্মবর্ণ, লিঙ্গ বা জাতি, পরিচয়, তাহলে তা আমি কীভাবে বন্টন চাইতাম? তো সেক্ষেত্রে তিনি বলছেন যে অবশ্যই এইরকম বন্টন আমি চাইতাম, যাতে করে যদি কোনো বৈষম্য থাকেও, সেটি এমনভাবে বৈষম্যটা হোক যাতে করে সমাজের যারা সবচাইতে কম অ্যাডভান্টেজ, যারা লিস্ট অ্যাডভান্টেজ, তারা যাতে সবচেয়ে বেশি বেনিফিটগুলো পান। মানে বিষয়টা কীরকম? এটাকে বলা হচ্ছে ডিফারেন্স প্রিন্সিপাল। যে সবচেয়ে বেশি কম অ্যাডভান্টেজ, সে সবচেয়ে বেশি হচ্ছে সুবিধা পাবে সেখান থেকে। আর দ্বিতীয়টি হচ্ছে যে যদি আমাদের বৈষম্য হইতেই হয়, এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে বৈষম্যতা কোনোভাবে যারা অলরেডি ডিসঅ্যাডভান্টেজ, তাদের ডিসঅ্যাডভান্টেজে না যায়। ঠিক আছে? তো বিষয়টা কীরকম আমি বুঝি, যে ডাক্তারদের বেতন কি বাকিদের চেয়ে বেশি হওয়া উচিত কিনা, এই প্রশ্নের উত্তর, যেটা একজন ডাক্তারের বেতন কি অন্যান্য চাকরিজীবীদের বেতনের থেকে বেশি হওয়া উচিত কিনা। রলস বলবে যে হ্যাঁ উচিত। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যদি ডাক্তারদের বেতন বেশি হয়, তাহলে যারা কিনা বেশি ট্যালেন্টেড, তারা ডাক্তারি পেশায় যাবে।
এবং ডাক্তারি পেশায় গেলে তখন কী হবে, ওভারঅল মেডিকেল সেক্টরে উন্নতি ঘটবে এবং তার ফলে কিন্তু পরোক্ষভাবে যারা লিস্ট অ্যাডভান্টেজড তাদেরই কিন্তু সুবিধা হবে। তো সেই দিক দিয়ে তিনি বলবেন যে এই ক্ষেত্রে আমরা বৈষম্যকে মেনে নিতে পারি, বিকজ এই ক্ষেত্রে বৈষম্যকে মেনে নিলে পরে ওভারঅল শেষ পর্যন্ত যারা কিনা লিস্ট অ্যাডভান্টেজ তারাই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হচ্ছে, ফার্স্ট প্রিন্সিপাল সেটি হচ্ছে ইকুয়াল রাইটস, যেগুলো আইনের দিচ্ছি যে সাম্য, এরপরে হচ্ছে বাক স্বাধীনতা, মত প্রকাশ স্বাধীনতা, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এরকম বেসিক রাইট যেগুলো রয়েছে, বেসিক লিবার্টি যেগুলো রয়েছে সেগুলো সবার ক্ষেত্রে সমান হইতে হবে। এটা আমাকে কোনোভাবেই এখানে ছাড় দেওয়া যাবে না। এবং ডেভেলপমেন্ট নামে, উন্নয়নের নামে, এফিসিয়েন্সির নামে কোনো কিছুর নামেই আপনি এই ইকুয়াল লিবার্টি ক্লজকে রদ করতে পারবেন না। কোনো কিছুই মানে অজুহাত হইতে পারবে না যে হচ্ছে গিয়ে আপনার ইকুয়াল লিবার্টিকে প্রশ্নবিদ্ধ করার বা আপনার ইকুয়াল লিবার্টিকে হচ্ছে ওটার সাথে কোনো ধরনের ছাড় দেওয়া বা কোনো ধরনের টেকনিক করে বলা যে আচ্ছা উন্নয়ন তো হচ্ছে তাহলে আমি আমার অধিকারগুলো একটু কমায় দিই, এটা করা সম্ভব হবে না। তো এটা হচ্ছে রলসের মূল থিওরি। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু সেন্টার লেফট, একটু এদিকে যাচ্ছে। এখন আমরা একটু রাইট উইং চিন্তাটা দেখি, সেন্টার রাইট বা যেটাকে লিবার্টারিয়ানিজম বলা হয় না, কিন্তু মূল আইডিয়াটা হচ্ছে যে সরকার ছোট হবে, বাজার বড় হবে এবং হচ্ছে সরকার খুব খুব লিমিটেড অ্যামাউন্ট অফ কাজ করবে। তো সেই আইডিয়া থেকেই রবার্ট নোজিক বলতেছে যে আসলে বড় লোককে ট্যাক্স করে গরিবকে দেওয়া, এই যে মানে পুনর্বন্টনের কাজ যাতে করে সমাজে বৈষম্য কমে আসে, এইটা করার অধিকার রাষ্ট্রের নাই। কেন? তার কারণ হচ্ছে এটা হচ্ছে এক ধরনের জুলুম। অস্ত্রের ভয় দেখিয়ে এক শ্রেণীর অর্থ আরেক শ্রেণীর কাছে জোর করে ট্রান্সফার করা হচ্ছে, এইটা করার কোনো অধিকার রাষ্ট্রের নাই, কারণ এটা হচ্ছে এক ধরনের জুলুম। তিনি বলতেছেন যদি প্রাথমিকভাবে যে সম্পদ কেউ আহরণ করতেছে সেখানে সে কোনো ধরনের ফ্রড না করে, ফোরজারি না করে, কোনো ধরনের কাউকে ধোকা না দেয়, যদি কোনো ধরনের আনজাস্ট কিছু না করে, তারপরে সে যতটুকু টাকা পয়সাই ইনকাম করতে হবে সেইটা যৌক্তিক, বেশি হলে বেশি হবে, তার থেকে জোর করে নিয়ে অন্যদেরকে দেওয়া যাবে না। আর তিনি বলছেন ফ্রি এক্সচেঞ্জের কথা, যে চাইলেই কেউ বিক্রি করতে পারবে, কেউ দান করতে পারবে, চ্যারিটি করতে পারবে। তো তিনি বলছেন মার্কেট এমনই একটা ম্যাজিক্যাল জিনিস, মানে বাজার এতই চমৎকার একটা জিনিস যে যদি সেখানে মানে জাস্ট মানে অ্যাকুইজিশনস এবং জাস্ট ট্রান্সফার্স থাকে, যে ধরেন সে নীতিগতভাবে ন্যায়গতভাবে ধন সম্পদ আহরণ করতেছে, তারপরে ন্যায়গতভাবে ধন সম্পদ সে বিলায়ও দিতে পারে, বিক্রিও করতে পারে, তাহলে মার্কেটের কারণেই আবার সমাজে এক ধরনের জাস্টিস চলে আসবে অটোমেটিক্যালি। কিন্তু এই যে থিওরি, এটা হচ্ছে একটু মানে খেয়াল করে না যে 200, 300, 400 বছরের কলোনিয়ালিজম বা স্লেভারি বা এইভাবে করে যে আনজাস্টভাবে যে সারা পৃথিবী জুড়ে যেখানেই সম্পদ আহরণ করা হয়েছে না কেন, সম্পদ কিন্তু অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই বলা যায় যে যারা মানে ভয়ঙ্কর পরিমাণ সম্পদের অধিকারী তারা সেটা করছে হচ্ছে স্লেভারি, কলোনিয়ালিজম, রেসিজম, সেক্সিজম এগুলোর উপর বেস করে। তো এইটাকে যদি আপনি জাস্ট অ্যাকুইজিশন মনে করেন তাহলে সেটা আসলে আপনার চিন্তার সীমিততা বা আপনার অভিজ্ঞতার সীমিততা। তো সেখান থেকে চিন্তা করলে আমরা দুইটা থিওরিস্টের কথা বললাম, জন রলস এবং রবার্ট নোজিক। ফাইনালি লাস্ট কথা আসে হচ্ছে অমর্ত্য সেনের কথা আমি খুব বেশি বলবো না। আপনি চাই যে আপনারা সবাই এই বইটা পড়েন। একটা আইডিয়াল ওয়ার্ল্ডে, আদর্শ পৃথিবীতে জাস্টিস কি হবে না হবে এটা আমাদের চিন্তার বিষয় না। আইডিয়াল ওয়ার্ল্ড আমাদের না, আমাদের ওয়ার্ল্ডটা খুব ইমপারফেক্ট। সেইখানে আমাদের যদি আমরা ভেইল অফ ইগনোরেন্সের পিছনে থাকতাম, যদি আমরা অরিজিনাল পজিশনে চলে যাইতাম, তারপরে জাস্টিস কি হইতো, এইটা ভাবার মতন লাক্সারি আমাদের নাই। ঠিক আছে, আমাদেরকে ভাবতে হবে যেটা ম্যানিফেস্ট ইনজাস্টিস, যেটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এটা ইনজাস্টিসই হচ্ছে, ওইটাকে আমাদের কমাইতে হবে। যেমন স্লেভারি কমাইতে হবে, রেসিজম কমাইতে হবে, সেক্সিজম কমাইতে হবে। এগুলো যদি কমাইতে পারি সেইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ভালো কাজ, যাতে করে আমরা সবচেয়ে বেশিভাবে সর্বোচ্চ পরিমাণ ইনজাস্টিস কমাইতে পারি। আর তার যে বিখ্যাত থিওরি, ক্যাপাবিলিটিস থিওরি, সেটা দিয়ে শেষ করি। তার থিওরিটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের যে সক্ষমতা, তার মানে অন্তরীণ যে চিরন্তন সক্ষমতা, যে কেউ হয়তো গান ভালো গায়, কেউ হয়তো ভালো খেলা পারে, বা তার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিসটাকে স্ফুরিত হওয়ার জন্য সর্বোচ্চ সুযোগ দেওয়াই হচ্ছে জাস্টিস। তো এই হচ্ছে আজকে জাস্টিস নিয়ে খুব দ্রুত আলোচনা করে শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। হিজ পলিসফির দ্বিতীয় সিজন শুরু হলো, পরবর্তী সিজনে আলোচনা হবে অন্য কোনো কনসেপ্ট নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।